have to know the actual definition of preposition. I mean, you have to know that what is preposition. Here you can see preposition একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। সো you have got from here that the word which we use before the noun or pronoun and it makes the connection with other words is called preposition. So there are so many examples of preposition in English language, and a particular preposition can be used in different senses in different places. So we have to see it properly. Just wait a minute. Okay, so here you can see he goes to school. Here to is the preposition. We live on rice. On is the preposition. I come from UK. From is the preposition here. So from is used before the UK. That is noun. UK means United Kingdom. Rice is also a noun. School is also a noun as a word. And before this noun, we are using that kinds of preposition. So preposition mainly একটা বাক্য বা একটা সেন্টেন্সে অর্নামেন্ট বা অলংকারের কাজ করে। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আমাদের যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে এই প্রেপোজিশন হচ্ছে একটা পার্ট অফ স্পিচ। তো আহ এরা কি করে, একটা সেন্টেন্সের সৌন্দর্য বাড়িয়ে দেয়, একটা সেন্টেন্সকে ডেকোরেট করে, গর্জিয়াস করে, সাজসজ্জিত করে তোলে। একটা ছেলেকে আপনি যদি কোট বুট শার্ট টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি কানের দুল নাকের নোলক এগুলো পরান, বা সিনেমার নায়িকাদের সাজায় না, নতুন বউদের সাজায় না, তো সাজালে দেখতে যেমন সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা একটা বাক্যে আপনি যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। তো দেখেন, উপরের সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন, ওয়ার্ড তিনটি স্কুল ইউকে রাইস এর সাথে সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং টু, ফ্রম, অন হচ্ছে তিনটি প্রেপোজিশন। এই প্রেপোজিশনের এখানে আমি দেখিয়েছিলাম আপনাদের একটা প্রেপোজিশন ডিকশনারি, অর্থাৎ একটা প্রেপোজিশনের বিভিন্ন ব্যবহার হতে পারে। প্রেপোজিশনের নির্দিষ্ট কোনো মিনিং বা নির্দিষ্ট কোনো অর্থ এভাবে থাকে না। বিভিন্ন অর্থে একটা পার্টিকুলার প্রেপোজিশন সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে, কিন্তু মেইনলি যে অর্থটা দিয়ে থাকে বা যে অর্থগুলো দিয়ে থাকে সেটা আমি এখানে দেখিয়েছি। এইটা নিয়ে আমি আগে একটু আলোচনা করব। এটা নিয়ে আমি যদি একটু আগে আলোচনা করি আপনাদের সঙ্গে, তাহলে সম্পূর্ণ প্রিপোজিশন গুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। এরপরে এখানে প্রিপোজিশনের ব্যবহার গুলো ইন ডিটেলসে দেওয়া আছে, যে প্রত্যেকটা প্রিপোজিশনের কোথায় ব্যবহার হয় ডিটেলসে, সেগুলো এখানে লেখা আছে। আজকের এই ক্লাসটা কমপ্লিট করার পরেই আমরা প্র্যাকটিক্যাল স্পোকেনের ভিতরে মুভ করব, বাট এই প্রিপোজিশনকে স্কিপ করে প্র্যাকটিক্যাল জায়গাটাতে যাওয়া পসিবল নয়। সেই জন্য এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এগুলোতে আমরা আমরা আসবো, আমি সবকিছুই ডিটেলসে দেখাবো, বাট তার আগে এই প্রিপোজিশন ডিকশনারি এই জায়গাটা নিয়ে একটু কথা বলবো, তাহলে আপনাদের সবগুলো বুঝতে অনেক বেশি সহজ হয়ে যাবে বা সুবিধা হবে। তো প্রথমত যে প্রিপোজিশনটা আসে সেটা হচ্ছে টু। দেখেন, নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু প্রিপোজিশন বসে। নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে এই টু প্রিপোজিশনটা বসে। অর্থাৎ টু মূলত কোনো একটা দিকে যাওয়া বোঝায়।
মনে করেন আমি স্কুলে যাচ্ছি, আমার এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে, কথাটা একটু বলছেন। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। হ্যাঁ, এরকম কোন একটা দিকে যাওয়া বোঝাতে টু প্রিপোজিশন বসে, অথবা কারো কাছে আসা বা যাওয়া বোঝাতে টু বসে, যেমন হি কামস টু মি, অর্থাৎ সে আমার কাছে আসে। তো এরকম ভাবে কারো প্রতি মানে কারো কাছে আসা যাওয়া বোঝাতে বা কোনো দিকে যাওয়া বোঝাতে মূলত টু প্রিপোজিশন ব্যবহৃত হয়। এরপর টুয়ার্ডস, টুয়ার্ডস, এই টুয়ার্ডস মানে কি, অনির্দিষ্ট কোনো দিকে, অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে এই টুয়ার্ডস প্রিপোজিশনটা বসে। অর্থাৎ এটাকে টু এর সঙ্গে কম্পেয়ার করতে হয়, অনেকের কাছে এটা অপরিচিত বা আনফ্যামিলিয়ার লাগতে পারে। বাট টুয়ার্ডসটা হচ্ছে মূলত অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝায়। এখন এই অনির্দিষ্ট গন্তব্য মানে কি, মনে করেন আমি বলছি যে আমি বাজারে যাচ্ছি বা স্কুলে যাচ্ছি বা সে বাজারে যাচ্ছে, এরকম না বলে প্র্যাকটিক্যালি বোঝার ট্রাই করেন। আপনি বিকাল বেলায় বাসায় শুয়ে আছেন, ঘুমায় আছেন, আপনার ভালো লাগছে না, আপনার বাসার পাশে একটা খেলার মাঠ আছে বা একটা বাজার আছে। এখন আপনার বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না, আপনার মনে হচ্ছে একটু বাইরে গেলে একটু ঘুরে আসতে পারলে আপনার ভালো লাগতো। তো আপনি আপনার বাসায় আপনার আম্মুকে বলছেন যে মা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। অর্থাৎ আপনার বাসায় ভালো লাগতেছে না তাই আপনি বের হয়েছেন, ঠিক বাজার পর্যন্ত যাবেন কিনা এটা আপনি বলতে পারেন না বা জানেনও না। যেতেও পারেন, মাঝপথে ফিরেও আসতে পারেন। আপনার যে গন্তব্য, আপনার যে ডেস্টিনেশন, এটা আনসার্টেইন, অনির্দিষ্ট। আপনার মাঠের বাসার পাশে একটা খেলার মাঠ আছে, তো আপনি আপনার আম্মুকে বলছেন যে আমি একটু মাঠের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস ফিল্ড, আই এম গোয়িং টুয়ার্ডস ফিল্ড, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। এরকম যদি আপনি যদি বলেন আমি মাঠে যাচ্ছি, আপনার ডেস্টিনেশন বা আপনার গন্তব্যটা যদি নির্দিষ্ট হয় তাহলে টু বসবে। আর যদি অনির্দিষ্ট বা আনসার্টেইন হয় তাহলে টুয়ার্ডস বসবে। আবারও বলছি, যদি আপনার গন্তব্য নির্দিষ্ট হয় তাহলে টু বসবে, আর অনির্দিষ্ট বা আনসার্টেইন হলে টুয়ার্ডস বসবে। এরপর দেখেন অ্যাট, স্থান বা সময় বোঝাতে বা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট প্রেপোজিশন বসে। এই অ্যাটের মেইনলি দুইটা ব্যবহার, একটা হচ্ছে জায়গার জন্য বসে আর একটা হচ্ছে সময়ের জন্য বসে। কি বললাম, জায়গার জন্য এবং সময়ের জন্য, এবং জায়গাটা হতে হয় তুলনামূলক ছোট জায়গা, স্টেশন, ভিলেজ, হ্যাঁ, জেলা, উপজেলা, আহ যে কোনো কনফারেন্স সেন্টার, ব্যাংক, অফিস, কোর্ট, এরকম কোন একটা প্লেস, কোন একটা ইনস্টিটিউশন, কোন একটা স্টেশন, হ্যাঁ, এদের আগে অ্যাট প্রিপোজিশন বসে। এছাড়া সার্টেইন টাইমের আগে অ্যাড বসে। নির্দিষ্ট সময় বলতে মূলত ঘড়ির কাঁটা বা শার্প টাইম যেটা। মনে করেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখন আমি যদি ক্লাসের আগে আপনাদের একটা নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো, আই উইল টেক ইউর ক্লাস, আমি আপনাদের ক্লাস নিব, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10, p.m. I will take your class at 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। I will take your class at 10 p.m. I will take your class at 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এইভাবে সার্টেন টাইম, সে সকাল 10টায় বা সে সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ে যায়। He goes to university at at 9 a.m. এরকম সার্টেন টাইমের আগে, নির্দিষ্ট সময় বা ঘড়ির কাঁটা এর আগে মূলত অ্যাট প্রিপোজিশন ব্যবহৃত হয়ে থাকে, অ্যাট বসে থাকে, অ্যাট প্রিপোজিশন। আবারও বলছি, সার্টেন টাইমের আগে। এছাড়া জায়গা, যেমন আই রিস্ট, এই রিচড অ্যাট স্টেশন, STATA, স্টেশন অ্যাট 7 a.m. আমি সকাল 7টায় স্টেশনে পৌঁছেছিলাম। এরকম টাইম, এইরকম স্টেশন, এই প্লেসের আগেও অ্যাট বসাতে হয়। আবার যদি আমি সার্টেইন টাইম বা শার্প টাইম বলি তার আগেও আমার এই অ্যাট প্রেপোজিশন বসাতে হয়।
এই হচ্ছে অ্যাট এর মেইন ব্যবহার। এছাড়াও অ্যাট এর আরো অনেক ব্যবহার আছে, যেমন দূরত্ব বোঝাতে অ্যাট বসে, দামের পূর্বে অ্যাট বসে, বয়স বোঝাতে অ্যাট বসে, এরকম আছে। বাট অ্যাট এর মেইন ব্যবহার সেই জায়গাগুলোতে আমরা আসবো। বাট অ্যাট এর যে মেজর ইউজ সেটা হচ্ছে এইটা। আবারও বোঝেন, সার্টেইন টাইমের আগে অ্যাট প্রিপজিশন বসে, অথবা জায়গা এবং এটা তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট বসে। ইন, এটা একটা পাওয়ারফুল প্রিপজিশন। ইনেরও অনেকগুলো ব্যবহার আছে, যেমন মাস বা বছরের আগে ইন বসে, কোনো বড় স্থান বড় জায়গার আগে ইন বসে, যেমন দেশের নাম, বিভাগের নাম, রাজধানীর নাম। কোনো বিষয় বা ভাষার আগে ইন বসে, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। এখন প্রথমটা হচ্ছে মাস বা বছর, যেমন মনে করেন হি ওয়াজ বর্ন ইন 1995, সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল। অথবা হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল, এরকম 1995 বা জানুয়ারি, এর আগে ইন প্রেপোজিশন বসে থাকে। এর আগে ইন প্রেপোজিশন বসে থাকে। কোনো ভাষা, যেমন আমি ইংরেজিতে কথা বলি, এই কথাটা আপনি যখন বলবেন আমি ইংরেজিতে কথা বলি, কি বললাম? আমি ইংরেজিতে কথা বলি। দেখেন আপনার সেন্টেন্সটা কি হবে? আপনার সেন্টেন্সটা হচ্ছে যে আই স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। সে বাংলা একটা কবিতা লিখেছিল। হি রোট, মানে রাইট মানে লেখার পাস্ট ফর্ম রোট, হি রোট আ পোয়েম ইন বেঙ্গলি। সে বাংলা একটা কবিতা লিখেছিল। এরকম যে কোনো সাবজেক্ট অর যে কোনো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সাবজেক্ট অর ল্যাঙ্গুয়েজ, ভাষা অথবা বিষয়, এর আগে ইন প্রেপোজিশন বসে। সেটা ভিতরে বোঝাতে বা কোনো কিছুর মধ্যে বোঝাতে বসে, এটা তো আপনারা বোঝেন। তো এটা নিয়ে আমি আরো বলছি, একটু ওয়েট করেন। তাহলে ইনের প্রথম ব্যবহারটা কি বললাম? যে মাস বা বছর, ভাষা, এছাড়া বড় জায়গা, যেমন মনে করেন আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি। কিন্তু যদি দুইটা জায়গার কম্পেয়ার করা থাকে, তাহলে ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন বসাতে হবে। যেমন আমি বাংলাদেশের ঢাকায় বাস করি, আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। অর্থাৎ অ্যাট এবং ইন এই দুটো প্রিপজিশনই জায়গাকে ইন্ডিকেট করার জন্য বসে। তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন প্রিপজিশনটি ব্যবহৃত হয়। এরপর অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্পর্কে বোঝায়, সম্পর্ক। অর্থাৎ এটা কি? যেমন আমি ইংরেজি গ্রামার সম্পর্কে সবকিছু জানি, আই নো এভরিথিং অ্যাবাউট ইংলিশ গ্রামার। অ্যাবাউট ইংলিশ গ্রামার, এটা এক কথায় উত্তর হয়ে যায়, কঠিন কিছু না। বিটুইন মানে দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে এই বিটুইন প্রিপজিশন বসে। ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম, রহিম এবং করিমের মধ্যে আপেলটা ভাগ করে দাও। এমন, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে এই এমন প্রেপোজিশন বসে। ডিভাইড দ্য আপেল এমং রহিম করিম অ্যান্ড জসিম, অর্থাৎ দুইজনের বেশি ব্যক্তির মধ্যে কোনো একটা সম্পর্ক বোঝাতে বা রিলেশন বোঝাতে এমন বসে, দুইজন ব্যক্তির মধ্যে কোনো সম্পর্ক বা রিলেশন বোঝানোর জন্য বিটুইন বসে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে, এগুলো এক কথায় উত্তর হয়ে যায়, কঠিন কিছু না। এরপর দেখেন অন, এটার অনেকগুলো ব্যবহার আছে। স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন প্রেপোজিশন বসে, কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। হ্যাঁ, এই জিনিসটা মূলত কি, আমি একটু বোঝাই বলি, আমি এটাও দেখিয়েছিলাম আলাদা করে। মানে যদি একটু আলাদাভাবে বোঝেন তাহলে এটা সুবিধা হয়। আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রেপোজিশন ইউজ করি আমরা নাউন অথবা প্রোনাউনের পূর্বে, এবং এই প্রেপোজিশন ইউজ করার ক্ষেত্রে আহ, আমাদের এই টাইম রিলেটেড প্রিপোজিশন, এই টাইম রিলেটেড প্রিপোজিশন আছে আমাদের তিনটা। একটা হচ্ছে অ্যাট, আরেকটা হচ্ছে ইন, আরেকটা হচ্ছে অন। এই তিনটা প্রিপোজিশনই মূলত যে কোনো সময়কে ইন্ডিকেট করার জন্য বসে। কোনটা কোথায় বসে? সার্টেইন টাইমের আগে অ্যাট বসে, যেমন আমি যেটা বললাম, আই উইল টেক ইওর ক্লাস অ্যাট 10 AM,
আমি সকাল 10টায় বা রাত 10টায় আপনাদের ক্লাস দিই, বা 10 p.m. এইভাবে আমার সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে। এরপর আর যেটা হয় সেটা হচ্ছে আহ ইন, মাস বা বছরের আগে ইন বসে। আমি এরকম একটা সেন্টেন্স লিখছিলাম, যারা ফ্রি ক্লাসে ছিলেন তাদের হয়তো মনে থাকতে পারে। আমি এরকম একটা সেন্টেন্স লিখছিলাম যে, মনে করেন 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট was organized. Language movement was organized in 1952. 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। আবার আমি যদি বলি ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ observed. International Mother Language Day is observed. এরপর কি? In February. International Mother Language Day is observed in February. অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। এর আগেরটা দেখছি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। আমি আপনাদের প্যাসিভ শিখাবো। এরপর আমি যদি এইভাবে কথাটা না বলে আমি যদি বলি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তাহলে ইংলিশ কি হয় জানেন? তখন আমার এইভাবে লিখতে হয় যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, এখানে ইন না লিখে অন 21 ফেব্রুয়ারি এটা লিখতে হয়। কেন এটা লিখতে হয়? এই অন প্রেপোজিশন তারিখ বা বার, অর্থাৎ ডে অর ডেট, এর আগে অন বসে। মাস বা বছরের আগে ইন বসে, যেমন ইন 1952, ইন ফেব্রুয়ারি, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এগুলোর আগে আমার ইন বসবে। যে কোনো সাল বোঝালে তার আগে ইন বসবে। সার্টেইন টাইমের আগে অ্যাড বসবে। আর তারিখ যদি থাকে 21শে ফেব্রুয়ারি, আমি যদি বলি 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর, তারিখ অথবা বার, বার বলতে সে সোমবার আমার কাছে আসবে। হি উইল come to me on Monday. He will come to me on Monday. সে সোমবার আমার কাছে আসবে। সো এইভাবে অন প্রেপোজিশন আমার সেন্টেন্সে ব্যবহৃত হয় বার বা তারিখের পূর্বে। এইভাবে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ইভেন বার্থডে, অ্যানিভার্সারি ডে, এনি কাইন্ডস অফ ডে অর ডেট, before this one you have to put on preposition. If you can mention any kinds of years or month, before that you have to use in as a preposition. And for the short time or for the certain time you have to use at as a preposition. So these are time related preposition. Time related prepositions are at, in, and on. We can use at before the sharp time or certain time. We use in before month or years. We use on before day or date. Before day or date, on is used. Before month or year, in is used. Before sharp time or certain time, at is used. Have you understood what I have said about time related preposition? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, এগুলো sir. এগুলো ভালোভাবে Yes, sir. এগুলো ভালোভাবে জেনে রাখতে হবে। এগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে, এগুলো ভালোভাবে জেনে না রাখলে, প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে সেটা আপনি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে চান বা স্পোকেন ইংলিশ, আপনি প্রবলেম ফেস করবেন। কারণ আপনি যে কোনো সেন্টেন্স লিখতে চান বা বলতে চান, কমনলি আর অ্যাজ ইউজুয়াল প্রিপোজিশনের ব্যবহার করতে হবে বা আমাদের করতে হয়। ঠিক আছে? সো প্রিপোজিশনের সঠিক অবস্থান আমাদের জানা খুবই দরকার, খুবই প্রয়োজন।
হ্যাঁ, আমার একটা বিষয় জানার ছিল ভাই, সেটা হচ্ছে যে সকালে, তার আগে তো আমরা ইন দ্য মর্নিং বা ইভিনিং, এটা কোন রুলস এ ব্যবহার করি? এটা আমার টাইমের ভিতরে যায়। ওই টাইমটা বিশেষ করে যদি মর্নিং, আফটারনুন, ইভিনিং থাকে, তার আগে অ্যাট প্রেপোজিশন বসানো যায়। কারণ ওটাও একটা সার্টেইন টাইমকে মেনশন করে। যেমন হি গোস টু স্কুল অ্যাট মর্নিং, এটা বলা যায়, ভুল না, অ্যাট মর্নিং। কিন্তু যদি দা বসান মর্নিং এর আগে, নির্দিষ্ট করে একটা সময়কে যদি আপনি মেনশন করেন, যদি দা বসান, যে এই দিন সকালে বা এই সকালটাতেই সে যায় বা সে যাচ্ছে বা সে যাবে, তার আগে ইন প্রিপোজিশন বসে, তখন আর অ্যাট বসে না। দা বসালে তার আগে ইন বসবে। আদারওয়াইজ অ্যাট দিয়ে ওই অ্যাডভার্ব অফ টাইম বা ওই মর্নিং, ইভিনিং, আফটারনুন, নুন, এগুলো বসানো যায় অ্যাট অ্যাট বসিয়ে। কিন্তু যদি ওদের আগে আপনি দা ইউজ করেন, তখন ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন হয়। এগুলোর ব্যবহার এখানে দেওয়া আছে এই ফাইলটার ভিতরেই, যেখান থেকে দেখাচ্ছি আমি। বুঝতে পারছেন আমি কি বললাম? জি জি। ইয়েস। যদি আপনি দা বসান, এই দেখেন এখানে আছে অ্যাট নাইট, দেখছেন, অ্যাট 10:30, অ্যাট মিড নাইট, অ্যাট দ্য উইকেন্ড। আবার দেখেন প্রিপোজিশন অফ টাইম, ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং, ইন ফেব্রুয়ারি, ইন স্প্রিং, ইন দা সামার, ইন দা অটাম, অর্থাৎ এই ঋতু যেগুলো সিজন, ইন দা উইন্টার, ইন 2013, ইন 1990, অর্থাৎ মাস অথবা বছরের আগে ইন প্রেপোজিশন বসে। কথাটা একটু বোঝেন, এটা হচ্ছে মাঝামাঝি টাইমকে মেনশন করার জন্য, অর্থাৎ বড় যে সময়টা সেটাকে মেনশন করার জন্য। বা মানে আপনার এই জিনিসটা ভালোভাবে নিতে হবে। আমার সময়টা, আমি যখন অ্যাড বোঝাচ্ছি, সেটা ছোট একটা সময়কে বোঝাচ্ছে অ্যাড প্রেপোজিশন দ্বারা, একদম শার্প একটা টাইম, সার্টেন একটা টাইম। অন বোঝাচ্ছে আমি যার তারিখ অথবা বার, তারিখ অথবা বার, এটাকে মেনশন করার জন্য। বাকি সব জায়গায় ইন প্রেপোজিশন বসানো যায়, মাস বা বছর বা সিজন, ইন প্রেপোজিশন বসানো যায়। কিন্তু এই যে মর্নিং, আফটারনুন, ইভিনিং, এটাও কিন্তু ওই 6 p.m., 10 a.m. এর মতো একটা সার্টেইন টাইমকে মেনশন করে। তো এর আগে আপনি অ্যান্ড এবং ইন, ও সরি, ইন এবং অ্যাট দুটোই বসাতে পারেন। যদি এই মর্নিং, ইভিনিং, আফটারনুনের আগে দা থাকে, তাহলে ইন বসাবেন। কারণ সম্পূর্ণ সময়টাকে, সম্পূর্ণ পিরিয়ড অফ মর্নিং, পিরিয়ড অফ আফটারনুন, পিরিয়ড অফ ইভিনিংটাকে ইন্ডিকেট করে। আর যদি আপনি দা না বসান, তাহলে অ্যাট বসায় এইগুলো লেখা যায়। এটা ডিপেন্ড করে আপনার উপর কিভাবে আপনি এটাকে নিচ্ছেন। এখন দেখেন এরপরে আমাদের এই যে অন, এটা তো বললাম বার বা তারিখের পূর্বে বসে, বাট এটা ছাড়াও এদের আরো ব্যবহার আছে। যেমন এই অনের মেইন অর্থটা কি, অনের অ্যাকচুয়াল বাংলা অর্থটা আমরা কি জানি? অন মানে উপরে। সো কোন স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে এই অন প্রেপোজিশন ব্যবহৃত হয়। আবার স্থির বস্তুকে স্পর্শ না করে অ্যাবভ প্রেপোজিশন ব্যবহৃত হয়। চলমান বস্তুকে স্পর্শ না করে উপরে বোঝাতে, সমগ্র অর্থে কর্তৃত্ব আরোপ করতে, বিপরীত বা অন্য পাশে বোঝাতে ওভার প্রেপোজিশন ব্যবহৃত হয়। অর্থাৎ এইখানে আপনারা তিনটা ওয়ার্ড দেখছেন, সেই তিনটা ওয়ার্ড হচ্ছে অন, অ্যাবভ অ্যান্ড ওভার। অন মানে উপরে, অ্যাজ এ ওয়ার্ড সিম্পল মিনিং হিসাবে, অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে। আবারও বলছি, অ্যাজ এ ওয়ার্ড, অন মানে উপরে, অ্যাবভ মানে কি? উপরে, ওভার মানে কি? উপরে। তাহলে অন, অ্যাবভ অ্যান্ড ওভার তিনটা ওয়ার্ডেরই মিনিং হচ্ছে বা বাংলা অর্থ হচ্ছে উপরে। আবারও বলছি, অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে। বাট এদের পার্থক্যটা হচ্ছে স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন প্রেপোজিশন বসে,
উপরে বোঝালেও এই তিনটা ওয়ার্ডের ভিতরে একটা পার্থক্য আছে। যেমন আমার টেবিলের উপর একটা মাউস আছে, আই ক্যান সে দ্য মাউস ইজ অন মাই টেবল। একটা পানির বোতল আছে, দ্য বোতল অফ ওয়াটার ইজ অন মাই টেবল। একটা ল্যাপটপ আছে, দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল। একটা ডেস্কটপ আছে, আই ক্যান সে দ্য ডেস্কটপ ইজ অন মাই টেবল। একটা মোবাইল আছে, দ্য মোবাইল ইজ অন মাই টেবল। কারণ এই জিনিসগুলো, আমার টেবিলটা এখানে অবজেক্ট, এই টেবিলটার উপরে আছে টেবল, এটাকে স্পর্শ করে আমার আছে, এই জন্য এখানে অন প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। কিন্তু অবজেক্টকে স্পর্শ না করে যদি উপরে স্থির অবস্থায় কোনো কিছু থাকে, তখন অ্যাবভ বসে। যেমন আমার মাথার উপর একটা এসি আছে, একটা এয়ার কন্ডিশন আছে, সো আই ক্যান সে দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবভ মাই হেড। সেটা আমার মাথার উপরেই আছে, মাথার সোজা উপরে অলে আছে, অলের সঙ্গে লাগানো, দেয়ালের সঙ্গে লাগানো, আমার মাথার সঙ্গে টাচ করে নেই বা স্পর্শ করে নেই। এখানে অবজেক্ট হচ্ছে আমার মাথা, মাথার সঙ্গে অনেকটা সেপারেট দূরত্বে আছে। আমার মাথার উপর একটা কারেন্টের বাল্ব আছে, একটা লাইট আছে, সো আই ক্যান সে দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড। এখানে আমি অন বলতে পারবো না, কারণ এটা আমার মাথার উপরে আছে ঠিকই, কিন্তু মাথার সাথে স্পর্শ করে নেই। আমার মাথার উপর একটা সিলিং ফ্যান আছে, সো দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। যদিও ফ্যান ঘোরে, বাট সেটা নির্দিষ্ট একটা স্থানে থাকে, সো এই জন্য এই জায়গাটাতে, অর্থাৎ স্থির বস্তুকে স্পর্শ করে, স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবভ প্রিপোজিশনের ব্যবহার হয়। চলমান বস্তুকে স্পর্শ না করে, অর্থাৎ এই জায়গাটা মূলত ওভারের ব্যবহার হচ্ছে অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান কোনো কিছু থাকলে সেখানে ওভারের ব্যবহার হয়। আবারও বলছি, অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান থাকে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে এমন, মনে করেন প্লেনটা মাটির উপর দিয়ে উড়ে যাচ্ছে, দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড। পাখিগুলো গাছের উপর দিয়ে উঠতেছে, একটা গাছ, গাছের উপরে কিছু পাখি গাছটাকে টাচ না করে তার উপর দিয়ে একটা উড়ন্ত অবস্থায়, চলমান একটা অবস্থায়, আহ, গতিশীল একটা অবস্থায় আছে। তো আই ক্যান সে দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। পাখিগুলো গাছের উপর দিয়ে উঠতেছে, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড। হ্যাঁ, দ্য বল ইজ গোয়িং ওভার দ্য ফিল্ড। একটা ক্রিকেট খেলায় যখন একটা ব্যাটসম্যান ছয় মারে, এটা আমি বলছিলাম, যখন একটা ব্যাটসম্যান একটা সিক্স মারে, দেখবেন কমেন্ট্রিতে বলে যে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি। এই কথাগুলো দেখবেন বলে, কি বলে? এই যেটা বললাম, লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি। কেন বলে? একটা ব্যাটসম্যান যখন বলে হিট করে, ওই বলটা ফিল্ড বা গ্রাউন্ডকে স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থায় গ্যালারির বাইরে গিয়ে পড়ে, অর্থাৎ ফিল্ডকে টাচ না করে দৌড়াচ্ছে বলটা। এই জায়গাটাতে ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। তাহলে আমি কি বললাম? অন, অ্যাবভ এবং ওভার, এই যে তিনটা প্রেপোজিশন, এই তিনটা প্রেপোজিশনের কমন একটা মিনিং হচ্ছে উপরে। অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে। বাট পার্থক্যটা হচ্ছে, স্থির বস্তুকে স্পর্শ করে উপরে কোনো কিছু থাকা বোঝাতে অন ব্যবহৃত হবে, কোনো অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় থাকাকে বোঝাতে অ্যাবভের ব্যবহার হয়। অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থায় থাকা বোঝাতে ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। এছাড়া ওভারের আরো ব্যবহার আছে, যেমন সমগ্র অর্থে ওভার বসে। সমগ্র বলতে আমি সারা বিশ্ব ভ্রমণ করব, আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। কর্তৃত্ব আরোপ করতে এই ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। যেমন দে ইম্পোজড মেনি রুলস ওভার মি, তারা আমার উপর অনেক রুলস, অনেক নিয়ম জারি করেছে। দে ইম্পোজড, তারা জারি করেছে, মেনি রুলস, অনেক নিয়ম, ওভার মি, আমার উপর। বিপরীত পাশে বা বিপরীত বা অন্য পাশে বোঝাতে ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। যেমন দে লিভ ওভার দ্য ব্রিজ, দে লিভ ওভার দ্য ক্যানেল, দে লিভ ওভার দ্য রোড। এরকম বিপরীত পাশে বা অন্য পাশে বোঝাতে ওভার প্রিপোজিশন। তারা রাস্তার ওই পারে বাস করে, তারা ব্রিজের ওপারে বাস করে, তারা খালের ওই পারে বাস করে, তারা নদীর ওই পারে বাস করে, এরকম কথা যদি আপনি বলেন, তারা ওইখানে থাকে, অর্থাৎ অন্য দিককে যদি আপনি মেনশন করেন, সেখানেও এই ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। এই ওভার প্রিপোজিশন ওই ইনের মতো একটা ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল প্রিপোজিশন। এরপর দেখেন আন্ডার, কোনো কিছু নিচে বোঝাতে বা কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে আন্ডার এর ব্যবহার হয়।
অবস্থান বা পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝাতে বিলো প্রেপোজিশনের ব্যবহার হয়। বাহাইন্ড পিছনে বোঝাতে ব্যবহৃত হয়। বিয়ন্ড নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে বোঝাতে এই বিয়ন্ড প্রেপোজিশনের ব্যবহার হয়। নির্দিষ্ট সময় পর, কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে বোঝাতে বিয়ন্ড। ইনটু প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। কোথায়? প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। এই জিনিসগুলো কেমন, দেখেন বিয়ন্ড, এটা হচ্ছে মনে করেন আপনি বাজারে একটা ড্রেস কিনতে গেছেন। এখন আপনার কাছে যে টাকা আছে, যে বাজেট আছে, আপনি এমন একটা ড্রেস পছন্দ করছেন সেই বাজেট দিয়ে কেনা সম্ভব হচ্ছে না। অর্থাৎ ওই ড্রেসটা কেনা আপনার সাধ্যের বাইরে, আপনার সীমানার বাইরে, আপনার কল্পনার বাইরে, আপনার কাছে অত টাকা নেই। সো ইন দিস সিচুয়েশন ইউ ক্যান সে দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। এই ড্রেসের মূল্যটা, এই ড্রেসের প্রাইসটা আমার সাধ্যের বাইরে, আমার সীমানার বাইরে, অর্থাৎ আমার কাছে এত টাকা নেই। সেই জায়গাটাতে বিয়ন্ড প্রেপোজিশন বসে। কি বললাম? দ্য প্রাইস অফ দিস ড্রেস, দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। ইনটু প্রবেশ বা গতিশীল অবস্থার রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। যেমন এর প্রথম যে ব্যবহার সেটা হচ্ছে বাইরে থেকে ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতেছে, গতিশীল একটা অবস্থায় ঢুকতেছে। যেমন দা বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করলো, বাইরে থেকে দৌড়ায় এসে রুমের ভিতর কেউ ঢুকলো। এই সিচুয়েশনটাকে বর্ণনা করার জন্য ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। বাইরে থেকে ভিতরে গতিশীল অবস্থায়, যেমন ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। একটা ট্রেন কেবল ছেড়ে দিবে এরকম একটা অবস্থা, আপনি দৌড়াই গিয়ে ট্রেনে উঠতেছেন, অর্থাৎ আপনি একটা গতিশীল অবস্থায় বাইরে থেকে গিয়ে ভিতরে ঢুকতেছেন। তো এই 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 সেন্স গুলো বা এই সিচুয়েশন গুলোকে মেনশন করার জন্য ইনটু প্রেপোজিশন বসে। এছাড়া দলে দলে ভাগ হওয়া বোঝাতে বা ডিভাইড হয়ে যাওয়া বোঝাতে ইনটু বসে। যেমন দে আর ডিভাইডেড ইনটু থ্রি গ্রুপস, তারা তিনটা গ্রুপে বিভক্ত। তারা তিনটা গ্রুপে বিভক্ত, দে আর ডিভাইডেড, তারা বিভক্ত ইনটু থ্রি গ্রুপস, অর্থাৎ তিনটা গ্রুপে। এরকম ভাবে উই আর ডিভাইডেড ইনটু ফোর গ্রুপস, আমরা চারটা গ্রুপে বিভক্ত, অর্থাৎ আমাদের চারটা দল আছে, আমরা চারটা দলে ভাগ হয়ে গেছি। এই জায়গাগুলো বোঝানোর জন্য ইনটু বসে। উইথ কোনো কিছুর সাথে বা কোনো কিছু দ্বারা বোঝাতে উইথ বসে। আই রাইট উইথ দিস পেন, আমি এই কলমটি দিয়ে লিখি। বাই অন্যের দ্বারা, নির্দিষ্ট সময় পরিমাণ, এগুলো বোঝানোর জন্য বাই বসে। দেখাচ্ছে এটা ডিটেলস ব্যবহার আছে। ডিউরিং মানে সময় ধরে বা মুহূর্ত বোঝাতে। ফর মানে জন্য বা কারণ, এটা চতুর্থী বিভক্তি। হ্যাঁ, আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই, এরকম জন্য বোঝায়। আই ওয়েন্ট টু জাপান ফর হায়ার এডুকেশন, আমি উচ্চ শিক্ষার জন্য জাপানে গিয়েছিলাম। জন্য, ফর মানে জন্য। অফ, দেখেন এখানে দুটো অফ আছে, একটা হচ্ছে ও ডাবল এফ, একটা হচ্ছে ও এফ। এই আমরা বলি না দরজাটা অফ করো, জানলাটা অফ করো, মানে বন্ধ করো, এই বন্ধ করা বোঝাতে এই ও ডাবল এফ, এই অফ এর ব্যবহার হয়। এই অফ মানে বন্ধ করা, স্টপ করা। অর্থাৎ দেখেন বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে বলে না 30% অফ, 30% ডিসকাউন্ট। সো বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে এই ও ডাবল এফ অফ, এই প্রেপোজিশনটার ব্যবহার হয়। আর ও এফ অফ এর মানে হচ্ছে এর, কারো অধিকারে বোঝাতে বা কারো মালিকানায় বোঝাতে, পজেস করে, অধিকারে বা মালিকানায় থাকা। যেমন এই ব্যাগটা চামড়ার তৈরি, দিস ব্যাগ ইজ মেড অফ লেদার, এই বাড়িটা কাঠের তৈরি, দিস হাউস ইজ মেড অফ উড, উড মানে কাঠ, অফ উড মানে কাঠের, এরকম। হ্যাঁ। আর আপন, আচ্ছা কোনো ভিত্তির উপর বোঝায়। উইদিন কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বা সীমানার মধ্যে বোঝাতে উইদিন প্রেপোজিশন বসে। মনে করেন ওই যে প্রথমে একটা সেন্টেন্স বলছিলাম না, আপনার বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না, আপনি আপনার মাকে বলছেন যে মা আমি একটু মাঠের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু ফিল্ড, আই এম গোয়িং টু ফিল্ড, আমি মাঠের দিকে যাচ্ছি। এবার আপনি আবারও আপনার আম্মুকে বলছেন যে আম্মু আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো, আমার বাসায় ভালো লাগতেছে না, I can't feel comfortable at my home, so I am going towards
field. I'm going towards field. I will come back within 20 minutes. I will come back within half an hour. So এইভাবে উইদিন প্রেপোজিশনের ব্যবহার হয় নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু বোঝাতে, নির্দিষ্ট বা সার্টেইন টাইমের ভিতরে কোনো একটা কাজ হওয়া বোঝাতে উইদিন প্রেপোজিশনের ব্যবহার হয়। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। হ্যাঁ, ফ্রম মানে হতে বা থেকে, ফ্রম হতে বা থেকে বোঝাতে এই ফ্রম প্রেপোজিশনের ব্যবহার হয়। সেগুলো এই হচ্ছে আপনাদের প্রাথমিক ডিসকাশন এই প্রেপোজিশনের উপরে। যতটুকু আপনারা নিতে পারলেন ভালো, না পারলে প্র্যাকটিস করতে হবে, বারবার এইগুলো আমাদের দেখতে হবে। এখন দেখেন এই প্রত্যেকটা প্রেপোজিশনের ডিটেলসে ব্যবহার দেওয়া আছে, এটা কিভাবে হয়। এইখানে টোটাল 30টা প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে এবং এগুলো তো একদিনে হয় না। তারপরেও আমি দেখাই দিচ্ছি এবং নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে, এখানে নিজেদের টাইম দিতে হবে। বাংলায় লেখা আছে, ইংলিশে এক্সাম্পল দেওয়া আছে, এটার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না, নিজে পড়লেই পারা যায়। এটা ধারাবাহিকভাবে আপনাদেরকে করতে হবে। এখন এই 30টার ভিতরে 12টা না 13টা যেন আলাদাভাবে দেওয়া আছে, অর্থাৎ 30টা পড়ারও দরকার নেই। আপনি যদি খুব দুর্বল থাকেন বা খুব বেশি শিখতে না চান, আপনার মোটামুটি রাইটিং বা স্পোকেন চালিয়ে নেওয়ার জন্য অ্যাটলিস্ট 12টা বা 13টা প্রেপোজিশনের ডিটেলস যে ব্যবহার বা ক্লিয়ার যে কনসেপ্ট সেটা থাকা প্রয়োজন বা থাকা উচিত। এজন্য এগুলো একটু ভালোভাবে দেখেন। ইউজ অফ অ্যাট, এই কথাগুলো আমি অলরেডি বলে দিয়েছি। অ্যাট এর ব্যবহারটা কোথায় হয়? ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে, যেমন হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। I go to school at 9 a.m. He goes to university at 10 a.m. এরকম নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট প্রেপোজিশন বসে, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট প্রেপোজিশন বসে। দূরত্ব বোঝাতে অ্যাট বসে। ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার, সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার। হ্যাঁ, অর্থাৎ কোথায় বসে? দূরত্ব বোঝাতে, দূরত্ব বোঝাতে অ্যাট প্রেপোজিশন বসে। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের আগে অ্যাড বসে। দামের পূর্বে অ্যাড বসে, দামের পূর্বে, যেমন পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, পটেটো সেলস। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। হ্যাঁ, তো এরকম ভাবে কোথায় বসে? দামের পূর্বে অ্যাড বসে। বয়স বোঝাতে অ্যাড বসে। হি পাস্ট এসএসসি অ্যাট 16, অর্থাৎ সে 16তে এসএসসি পাস করেছিল। হি পাস্ট এইচএসসি অ্যাট 18, সে 18তে এইচএসসি পাস করেছিল। এরকম ভাবে আমার বয়স বোঝাতে অ্যাট প্রেপোজিশন ব্যবহৃত হয়। দামের পূর্বে অ্যাট বসে, দূরত্ব বোঝাতে অ্যাট বসে। এরপর কোথায়? হ্যাঁ, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট প্রেপোজিশন বসে। এরপরে আরেকটা দেখালাম, ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। কোথায়? ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে আমার মূলত এই অ্যাট প্রেপোজিশন এর ব্যবহারটা হয়ে থাকে। তাহলে এবার একটু আপনারা বোঝার চেষ্টা করেন। এখানে আমি একটা হিন্ট দেই। অ্যাট প্রেপোজিশন মূলত মোস্ট অফ দ্য টাইম একটা নিউমেরিক ওয়ার্ড বা নিউমেরিক সংখ্যা এর আগে বসে থাকে। এটা হচ্ছে অ্যাট এর মেইন ব্যবহার। কোথায়? নিউমেরিক। অ্যাট প্রেপোজিশন মূলত, দেখেন এটা কোনো রুলস না, বাট আমি একটা হিন্ট দিলাম। দেখেন 9টা, 10টা, 200, 100, মানে সব রুলস আপনি ভুলে যান, একটু খেয়াল করেন। হ্যাঁ, 50, 150, 16, 18, এরকম একটা সংখ্যাবাচক শব্দ বা নিউমেরিক ওয়ার্ডের আগে মোস্ট অফ দ্য টাইম আমাদের অ্যাট প্রিপোজিশনটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে বা বসে থাকে। ইউজ অফ অন, কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। এটাও আমি আপনাদেরকে অলরেডি বলছি। কিপ দ্য মোবাইল অন দ্য টেবল, হ্যাঁ, মোবাইলটা টেবিলের উপর রাখো। বার, দিন বা তারিখের পূর্বে
অন বসে, যেমন হি উইল কাম হিয়ার অন 17 জুন, সে জুনের 17 তারিখে এখানে আসবে। হি উইল কাম হিয়ার অন 17 জুন, আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আমি সেখানে শনিবারে গিয়েছিলাম। এই যে বার, দিন বা তারিখ, এর আগে অন বসে। নদীর তীর বোঝাতে অন বসে। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। হ্যাঁ। খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। সিলেট ইজ অন দ্য সুরমা, হ্যাঁ, চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলী। বরিশাল ইজ অন দ্য কীর্তনখোলা। সো এরকম যে কোনো নদীর তীর, এই নদীর তীর বোঝাতে আমাদের কিসের ব্যবহার হয়? আমাদের অন প্রেপোজিশনের ব্যবহার হয়। নির্ভরতা বোঝাতে অন বসে, নির্ভরতা। উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, ভাতের উপর নির্ভর করে বাঁচে। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। অর্থাৎ নির্ভরতা বোঝাতে সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, আমরা ভাত খেয়ে থাকি। হ্যাঁ, এইখানে মূলত অন প্রেপোজিশনের ব্যবহার হয়। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। মনে করেন আপনি নতুন একটা কলেজে বা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, আপনি একজনের কাছে শুনছেন, ক্যান ইউ টেল মি অর প্লিজ টেল মি where is our class, you can say that our class is on the 3rd ফ্লোর। এইভাবে অন প্রেপোজিশনের ব্যবহার হয় ফ্লোরের সংখ্যা বোঝাতে। ইন, এগুলো সবই আমি অলরেডি আলোচনা করেছি। বড় স্থানের পূর্বে ইন বসে। আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া। এরকম বড় স্থানের পূর্বে ইন বসে কিন্তু দুইটা জায়গাকে মেনশন করার জন্য। অর্থাৎ যদি আহ, দুইটা স্থান, দুইটা প্লেসকে আপনি মেনশন করেন, তাহলে তুলনামূলক বড় জায়গাটাকে ইন, ছোটটার আগে কিন্তু অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হবে। যেমন আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, আমি বাংলাদেশের ঢাকায় বাস করি। হ্যাঁ। কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে। আই রোট এ পোয়েম ইন বেঙ্গলি, আই এম স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সো সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ এর আগে ইন বসবে। সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। আই ওয়াজ বর্ন ইন 1980, হি ওয়াজ বর্ন ইন 2001। সেরকম মান্থ অর ইয়ার এর আগে ইন বসে। হ্যাঁ। পেশার পূর্বে ইন বসবে। হি জয়েন্ড ইন নেভি, অর্থাৎ যে কোনো প্রফেশন, বিফোর মেনশনিং এনি কাইন্ডস অফ প্রফেশন ইউ হ্যাভ টু ইউজ ইন অ্যাজ আ প্রেপোজিশন। সো হি জয়েন্ড ইন নেভি, আই জয়েন্ড ইন বাংলাদেশ আর্মি। অবস্থা বোঝাতে ইন বসে। আই মিন ইট এক্সপ্রেসেস মেইনলি দ্য মুড। হি ইজ ইন হ্যাপি মুড, আই অ্যাম ইন স্যাড মুড। এই জায়গাটাতে অবস্থা বা কন্ডিশন এটাকে মেনশন করার জন্য ইন প্রেপোজিশন বসে। টু, কোনো স্থানে আসা বা যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে টু বসে। হি কামস, এখানে হেয়ার এর জন্য টুটা হয় না। মনে করেন হি কামস টু ও মি, সে আমার কাছে আসে, এরকম বোঝাতে এটা বসানো যায়। বা দি গো টু ইউনিভার্সিটি, তারা ইউনিভার্সিটিতে যায়, অনুসারে বোঝাতে টু বসে। আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল, এই অ্যাকর্ডিং টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হয়, যারা বিসিএস ব্যাংকস অফ বা অ্যাডমিশন টেস্ট ফেস করবেন, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে নির্দিষ্ট কিছু ওয়ার্ডের সঙ্গে নির্দিষ্ট কিছু প্রেপোজিশন বসে আমার নির্দিষ্ট একটা মিনিং দিয়ে থাকে, সেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে থাকি। এটা আমাদের শিখতে হয় আর কি ভালোভাবে। এরপর দেখেন, আহ কি বলছিলাম, যে আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল, আমি রুল অনুসারে কাজ করি। আই ওয়াক অ্যাকর্ডিং টু রুল এভরি মর্নিং। সীমানার বাইরে বোঝাতে টু বসে। সাউথ কোরিয়া ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, সাউথ কোরিয়া আমাদের দেশ থেকে পূর্ব দিকে। মায়ানমার ইজ টু দ্য সাউথ অফ আওয়ার কান্ট্রি, মায়ানমার আমাদের দেশ থেকে দক্ষিণ দিকে। এরকম ভাবে আপনার এই সীমানার বাইরে বোঝাতে কিন্তু টু প্রেপোজিশনটা বসে। অধিকার বা মালিকানায় বোঝাতে দেখেন অফ, দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, এটা মিস্টার আজাদের কার, অর্থাৎ মিস্টার আজাদ অফ মিস্টার আজাদ, আজাদের মানে অফ মানে এর, ষষ্ঠী বিভক্তি। দিস ইজ দ্য ফোন অফ মি, এটা আমার ফোন। দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, এই ব্রিফ কেসটা চামড়ার তৈরি। লেদার মানে চামড়া, অফ লেদার চামড়ার। কারো অধিকারে থাকা, কারো মালিকানায় থাকা, পজেস করা বোঝাতে মূলত এই অফ প্রেপোজিশনের ব্যবহার হয়।
দ্য হাউস ইজ মেড অফ উড, এই বাড়িটা কাঠের তৈরি। উড মানে কাঠ, অফ উড মানে কাঠের। কারণ বোঝাতে অফ বসে। দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, এই লোকটা ক্যান্সারে মারা গেছে। হি ডাইড অফ করোনা ভাইরাস। সম্পর্ক বোঝাতে অফ বসে। আই নো এভরিথিং অফ ইট, ইট মানে এটা, অফ ইট মানে এটার, অর্থাৎ আমি এটার সম্পর্কে সবকিছু জানি। হি নোজ এভরিথিং অফ ইংলিশ গ্রামার, সে ইংলিশ গ্রামারের সম্পর্কে সবকিছু জানে। ওভার, কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার বসে। দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড, দ্য বার্ড ইজ ওভার দ্য ট্রি। হ্যাঁ, পাখিটা গাছের উপরে, প্লেনটা মাঠের উপরে, এরকম বোঝাতেও ওভার প্রিপোজিশন বসে। আরেকটা ওভারের ব্যবহার হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্স একটা ব্যবহার, মাধ্যম বোঝাতে ওভার বসে। যেমন হি টক্স ওভার ইমো, সে ইমোর মাধ্যমে কথা বলে। আই টক ওভার টেলিফোন, আমি টেলিফোনের মাধ্যমে কথা বলে। অর্থাৎ মনে করেন কেউ আমাকে কোশ্চেন করলো যে আপনি কিভাবে ক্লাস নেন, হাউ ডু ইউ কন্ডাক্ট ইউর ক্লাস। এখন আমি তাকে উত্তর দিতে পারি যে আই টেক ক্লাস or I conduct my class over Google Meet or through Google Meet. I take class through Google Meet. I take my class through online over the Google Meet. এরকম মাধ্যম বোঝাতে থ্রু অথবা ওভার প্রিপোজিশনের ব্যবহার করা যায়। বিপরীত পাশে বোঝাতে ওভার বসে। দে লিভ ওভার দ্য রোড, আই লিভ ওভার দ্য ব্রিজ। কেউ একজন বলছে আপনি কোথায় থাকেন, হোয়ার ডু ইউ লিভ, ইউ ক্যান সে আই লিভ ওভার দ্য ব্রিজ, আমি এই ব্রিজটার ওই পারে গিয়ে থাকি। এই জায়গায়, এই জায়গাটাতে বা এরকম বিপরীত পাশে বোঝাতে ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। অধিক বোঝাতে ওভার বসে। দে ওয়ার ইন ইন্ডিয়া ফর ওভার আ মান্থ, তারা এক মাসেরও বেশি সময় ধরে ইন্ডিয়াতে ছিল। আই ওয়াজ ইন আমেরিকা ফর ওভার আ ইয়ার, আমি এক বছরেরও বেশি সময় ধরে ইউএসএ বা আমেরিকাতে ছিলাম। সমগ্র বা সারা বোঝাতে ওভার বসে। দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড, তারা সারা বিশ্ব ভ্রমণ করেছে। আই উইল ট্রাভেল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করব। অ্যাবভ সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে বা উপরে স্থির বস্তু বোঝাতে অ্যাবভ প্রেপোজিশনের ব্যবহার হয়। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড। মানের উপর বোঝাতে অ্যাবভ বসে। আই গট অ্যাবভ 90% মার্ক ইন ইংলিশ, হি গট অ্যাবভ 80% মার্ক ইন অল সাবজেক্ট। I got above 90% mark in English. He got above 80% mark in English। এরকম একটা পার্সেন্টেজ বা হার ইন্ডিকেট করতে বা নির্দেশ করতে অ্যাবভ প্রিপোজিশনের ব্যবহার হয়। বিটুইন বা অ্যামং, এটার কথা আমি বলছিলাম। দুইয়ের মধ্যে তুলনা করা বোঝাতে বিটুইন বসে। বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। ডিভাইড দ্য আপেল বিটুইন টু বয়েজ, হ্যাঁ, দুইটা ছেলের ভিতর আপেলটা ভাগ করে দাও। বাট দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি তুলনা বোঝায়, বাংলাদেশ উইল উইন অ্যামং ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড ইংল্যান্ড। ডিভাইড দ্য আপেল অ্যামং দ্য ফোর বয়েজ। সো এই জায়গাটাতে আমাদের মূলত এই অ্যামং বা বিটুইন প্রিপোজিশনের ব্যবহার হয়। সাথে, হি কেম উইথ মি, সে আমার সাথে এসেছিল। হি গোস উইথ হিম, সে তার সাথে যায়। সো এইভাবে উইথ মানে সাথে বা দিয়ে বোঝায়। আই রাইট উইথ দিস পেন, আমি কলম দিয়ে লিখি। উইথ মানে সাথে বা দ্বারা দিয়ে বোঝায়। জন্য, ফর মানে জন্য। আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। আই, এখানে একটা এম হবে, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, এছাড়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা যখন টেন্সটাকে ডিটেলসে দেখবো তখন পাবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের ফরের ব্যবহার হয়। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, সে 4 ঘন্টা ধরে কাজ করছে। কারণ বোঝাতে ফর বসে। আই শ্যাল গো টু নেপাল ফর আ ট্যুর, আমি একটা ট্যুরের জন্য নেপালে যাব। উই ওয়েন্ট টু জাপান ফর হায়ার এডুকেশন, আমরা জাপানে গিয়েছিলাম উচ্চ শিক্ষার জন্য। মূল্য বোঝাতে ফর বসে। দে হ্যাভ বট আ মোবাইল ফর 1000 টাকা, তারা 1000 টাকা দিয়ে একটা মোবাইল কিনেছে। হ্যাঁ, হি উইল বাই আ কম্পিউটার ফর 5000 টাকা। সাহায্য বোঝাতে ফর বসে। প্লিজ ডু দিস ফর ফেভার ফর মি, আমার জন্য কিছু একটা করো। প্লিজ ইউ ক্যান ডু সামথিং ফর মি, তুমি আমার জন্য কিছু একটা করতে পারো। বাই পাশে বোঝাতে বাই বসে। শি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। আই স্যাট বাই হার, আমি তার পাশে বসেছিলাম। পথে বোঝাতে বাই বসে। দে উইল গো দেয়ার বাই রোড, অর্থাৎ বাই বলতে এখানে একটা মাধ্যমকে ইন্ডিকেট করা হয়, একটা ওয়ে কে ইন্ডিকেট করা হয়। দে উইল গো দেয়ার বাই রোড, আই উইল গো ঢাকা বাই রোড। অর্থাৎ
He achieved success by hard labor. He goes to Dhaka by bus. পরিমাপ বোঝাতে বাই বসে। দ্য টেবল ইজ 2 ফিট বাই 4 ফিট, এরকম অ্যাজ ইউজুয়াল আমরা কথার ভিতরেই বলি এই টেবিলটা 4 ফিট বাই 5 ফিট। হ্যাঁ, দ্য বেড ইজ 3 ফিট বাই 6 ফিট। পার্সেন্টেজ বা হার বোঝাতে বাই এর ব্যবহার হয়। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। আই এম ইমপ্রুভিং মান্থ বাই মান্থ। দেখেন এগুলো হচ্ছে নিজেদের পড়ার বিষয়। এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, টিচারের হেল্প লাগে না। এটা একদিনে হবে না, হয়তো একটু 2 দিন বা 3 দিন ধরে আপনি যদি ভাগ ভাগ করে নিয়ে নিজে একটু প্র্যাকটিস করতে পারেন, এই পিডিএফ ফাইলটা দেখে নিজে যদি একটু পড়তে পারেন বা চর্চা করতে পারেন, দ্রুতই এই জায়গাটাতে আপনি ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারবেন এবং ডেভেলপ করতে পারবেন অনেক ভালোভাবে। ফ্রম কারো নিকট হতে বা অন্য কোনো স্থান হতে বা থেকে বোঝালে ফ্রম বসে। হি কেম ফ্রম নেপাল, সে নেপাল থেকে এসেছিল। আই বট 1 কেজি সুইট ফ্রম মার্কেট, আমি বাজার থেকে 1 কেজি মিষ্টি কিনেছিলাম। আই বট 1 কেজি সুইট ফ্রম মার্কেট, আমি বাজার থেকে 1 কেজি মিষ্টি কিনেছিলাম। ইউজেস অফ ইনটু, বাইরে থেকে ভিতরে বোঝাতে এই ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করেছিল। আই এন্টার্ড ইনটু দ্য ক্লাস, আমি ক্লাসে প্রবেশ করেছিলাম। সংখ্যার ভাগ হওয়া বোঝাতে ইনটু প্রেপোজিশন বসে। উই আর ডিভাইডেড ইনটু 3 গ্রুপস, আমরা 3টা গ্রুপে বিভক্ত। হ্যাঁ, দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, তারা 5টা গ্রুপে বিভক্ত হয়েছিল। উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন বসে। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, এখানে খেম না খাম হবে। আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। হি উইল গো টু ঢাকা উইদিন 2 ডেজ, সে 2 দিনের মধ্যে হি উইল গো, সে ঢাকা যাবে। অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে বোঝাতে টুয়ার্ডস বসে, যেমন আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি, মানে একদম ঠিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাব কি না এটা আমি বলতে পারতেছি না। কি বললাম? আমি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি। হি ইজ গোয়িং টুয়ার্ডস মার্কেট, সে বাজারের দিকে যাচ্ছে। ইজ গোয়িং টুয়ার্ডস মার্কেট, সে বাজারের দিকে যাচ্ছে। ইউজ অফ বিফোর, পূর্বে বোঝাতে বিফোর বসে। হি কেম বিফোর লাঞ্চ, সে লাঞ্চের আগে এসেছিল। আই ওয়েন্ট দেয়ার বিফোর ডিনার, আমি ডিনারের আগে সেখানে গিয়েছিলাম। সম্মান বোঝাতে বিফোর বসে। হি স্টুড বিফোর মি, সে মানে আমার সামনে দাঁড়িয়ে ছিল। আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি তোমার সামনে দাঁড়িয়ে। সো এইরকম জায়গাগুলোতে বিফোর, এখানে কিন্তু বিফোর মানে আগে, আফটার মানে পরে আমরা জানি, বাট এখানে সামনে অর্থে বা কাউকে সম্মান প্রদর্শন করা অর্থেও বিফোর এর ব্যবহার হয়। যেমন আপনি যদি কোন একটা প্রেপোজিশন প্রেজেন্টেশন দিতে চান ইংলিশে, অনেক সময় এভাবে কথা বলতে হয় যে টুডে ইন দিস ক্লাস ইন দিস প্রেজেন্টেশন নাও আই এম গোয়িং টু টক অন দিস টপিক বিফোর ইউ, আমি এখন কথা বলছি এই টপিকের উপর আপনাদের সামনে। বিফোর ইউ, ইনস্টেড অফ বিফোর ইউ, ইউ ক্যান অলসো ইউজ ইন ফ্রন্ট অফ ইউ। এরপর দেখেন আফটার, আফটার মানে পরে। আই উইল প্লে আফটার স্টাডি, আমি পড়ার পরে খেলবো। আই উইল ওয়াচ টিভি আফটার 10 মিনিটস, আমি 10 মিনিট পর টিভি দেখবো। চলমান অবস্থার পিছনে বোঝাতে আফটার বসে। পুলিশ রান আফটার দ্য ক্রিমিনাল, মাই ফ্রেন্ড আবির রান আফটার দ্য পিকআপ। বিলো নিচে অর্থে প্রকাশ করতে বিলো বসে। উই লিভ বিলো দ্য স্কাই, দ্য ফিশ লিভ বিলো দ্য ওয়াটার, এখানে নিচে বলতে উপরের কোনো বস্তুর সাথে তুলনা করা বোঝায়। অর্থাৎ এই বিলো বা আন্ডার এগুলো প্রায় সেম কাইন্ডস অফ থিংস, এটার ওইভাবে কোনো পার্থক্য এগুলো ক্রিয়েট করে না। বাট তুলনা বোঝাতে মূলত এখানে বিলো ব্যবহৃত হয়ে থাকে, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করা বোঝায়। একটা জায়গার থেকে কোনো একটা বস্তু তুলনামূলকভাবে নিচে অবস্থান করছে, এই জায়গাটাতে বিলো এর ব্যবহারটা হয়। আর এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলোর প্রয়োজন হয় না। মেইনলি প্রেপোজিশনের ব্যবহার বলতে আমার ওই অ্যাট, ইন, অন, টু, ওভার, এই প্রিপোজিশন গুলো বেশি জানতে হয়, বা বাই বা ফর, এইগুলো জানলেই হয়। আর ও এফ অফ, আন্ডার, এগুলো দরকার হয় না যে আন্ডার এক ক্রোশ, এগুলো এক কথায় হয়ে যায়। হ্যাঁ, লেটস সিটস আন্ডার দ্য ট্রি, চলো গাছের নিচে বসি। লুক দ্য টেবল আন্ডার দ্য, সরি এটা এরকম হবে, লুক দ্য ক্যাট আন্ডার দ্য টেবল, বিড়ালটা দেখো টেবিলের নিচে।
হ্যাঁ, বিবেচনাধীন বোঝাতে, দিস কেস ইজ আন্ডার দ্য কোর্ট, এই কেসটা কোর্টের আন্ডারে আছে, আমরা বলি না, বা কোর্টের বিবেচনায় আছে, কনসিডারেশনে আছে। দ্য ম্যাটার আন্ডার ইজ আন্ডার দ্য হেডমাস্টার, এই ব্যাপারটা হেডমাস্টারের আন্ডারে আছে। অধীনে বোঝাতে আন্ডার বসে, হি ওয়ার্কস আন্ডার মি, সে আমার অধীনে কাজ করে। হ্যাঁ, সো অ্যাক্রস, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে অ্যাক্রস প্রিপোজিশনের ব্যবহার হয়। আই উইল রান অ্যাক্রস দ্য ফিল্ড, আমি মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াবো। আই উইল ট্রাভেল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আমি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করব। এরকম জায়গায় অ্যাক্রস বসে। অ্যালং মানে বরাবর, গো অ্যালং দ্য বেড ফর স্লিপ, মানে এরকম একদম বেডে যাও ঘুমানোর জন্য, একদম বেড বরাবরই যাবে, বেডেই যাবে, অন্য কোথাও কিন্তু যাবে না। এরকম জায়গায় অ্যালং এর ব্যবহার হয়। গো অ্যালং দ্য মস্ট ফর দ্য প্রেয়ার, নামাজের জন্য মসজিদে যাও, একদম মসজিদে কিন্তু যাবে, হ্যাঁ, অন্য কোনো দিকে যাবে না, একদম ঠিক মসজিদ বরাবর যাও। এই জায়গাটাতে মূলত অ্যালং এর ব্যবহার হয়। থ্রু, কোনো কিছুর মাধ্যমে বোঝাতে থ্রু বসে। দে ওয়েন্ট আওয়ার ভিলেজ থ্রু দা জঙ্গল, আর তারা আমাদের গ্রামে এসেছিল জঙ্গলের মধ্যে দিয়ে। উই ওয়েন্ট দেয়ার ভিলেজ থ্রু দা বট, আমি তাদের গ্রামে গিয়েছিলাম বোটে করে বা নৌকায় করে, নৌকার মাধ্যমে। এগেইনস্ট মানে বিরুদ্ধে। উই ফট এগেইনস্ট পাকিস্তান ইন লিবারেশন ওয়ার, আমরা পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। আই উইল ফাইট এগেইনস্ট মাই এনিমি বাই ইন্টেলিজেন্স, আমি আমার বুদ্ধিমত্তার দ্বারা আমার শত্রুর সাথে ফাইট করব। সো এগেইনস্ট মানে বিরুদ্ধে। হি স্যাট এগেইনস্ট দ্য ওয়াল, আই সিট এগেইনস্ট দ্য রুম, আমি রুমের বিপরীত পাশে বসে আছি, সে ওয়ালের বিপরীত পাশে বসেছিল। অ্যাবাউট মানে সম্পর্কে। হি টোল্ড মি অ্যাবাউট দ্য গেম, সে আমাকে গেম সম্পর্কে বলেছিল। আই উইল টেল হিম অ্যাবাউট দ্য ম্যাটার, আমি তাকে বিষয়টি সম্পর্কে বলবো। পাশে বোঝাতে বিসাইড বসে, যেমন হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। দ্য পেন বিসাইড দ্য টেবল, দ্য পেন ইজ বিসাইড দ্য টেবল, এই কলমটা টেবিলের পাশে, এই কলমটা টেবিলের পাশে। দেখেন, এই বিসাইড এটা একটা প্রেপোজিশন, আমাদের আরেকটা বিসাইড আছে, সেটা হচ্ছে BESIDES, বিসাইডস। বিসাইডস একটা কনজাংশন, যার বাংলা অর্থ পাশাপাশি, যেমন সে ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে, হি ক্যান প্লে ফুটবল বিসাইডস ক্রিকেট। আর এই BESIDE, এই বিসাইড মানে পাশে, কোনো কিছুর পাশে বোঝাতে বিসাইড বসার। BESIDES, বিসাইডস একটা কনজাংশন, আলাদা দুইটা ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লজ কে কানেক্ট করে, পাশাপাশি বোঝায়। পিছনে বোঝাতে বাহাইন্ড বসে। প্লিজ স্টে বাহাইন্ড মি, আমার পিছনে বসো। দ্য ক্যাট ইজ বাহাইন্ড দ্য চেয়ার, এই বিড়ালটা চেয়ারের পিছনে আছে। বিয়ন্ড মানে সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড প্রেপোজিশন বসে। দ্য প্রাইস অফ দ্য ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট, এই ড্রেসের প্রাইসটা। দ্য প্রাইস অফ দ্য বাইক ইজ বিয়ন্ড হিম বাজেট, এই বাইকের প্রাইসটা তার বাজেটের বাইরে, তার সাধ্যের বাইরে, তার সীমার বাইরে, অর্থাৎ তার কাছে অত টাকা নেই। উপর থেকে নিচে বোঝাতে ডাউনের ব্যবহার হয়। হি ফেল ডাউন ফ্রম দ্য বিল্ডিং, সে বিল্ডিং থেকে পড়ে গেল। ফল, ফেল, ফলেন। হি ইজ ওয়েটিং ফর মি ডাউন দ্য বিল্ডিং, সে বিল্ডিং এর নিচে আমার জন্য অপেক্ষা করছে। তাহলে ডাউন মানে কি, নিচে বোঝাচ্ছে। হি ইজ ওয়েটিং ফর মি ডাউন দ্য বিল্ডিং, সে বিল্ডিং এর নিচে আমার জন্য অপেক্ষা করছে। সিন্স নির্দিষ্ট সময় বোঝাতে, অর্থাৎ পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য সিন্স প্রেপোজিশনের ব্যবহার হয়। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে, অর্থাৎ পয়েন্ট অফ টাইম, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, আমি সকাল থেকে ফুটবল খেলতেছি। উইদাউট ছাড়া বা ব্যতীত, ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, পিপল ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। সো এই হচ্ছে আমার টোটাল প্রেপোজিশন, এবং এর ভিতর থেকে এই প্রেপোজিশন গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যাট, টু, ওয়ান, ইন, অফ, ফর, সিন্স, অ্যাবাউট, বিটুইন, অ্যামং, ফ্রম, উইথ, ওভার, আন্ডার। আপনারা যদি জাস্ট এই প্রেপোজিশন গুলো সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে পারেন, ভালো ধারণা রাখতে পারেন, তাহলে আপনার যে কোনো কথাবার্তা, স্পোকেন ইংলিশ বলেন বা ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, আপনি সঠিকভাবে প্রিপোজিশনের ব্যবহার করে চালিয়ে যেতে পারবেন। আমি তো একবার সবকিছু বলে দিলাম, প্রথমত প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, পরে এগুলোও আমি বললাম। এটা টিচারের বলার কাজ না, এটা হচ্ছে আপনি নিজে যত এখানে প্র্যাকটিস করবেন, যত টাইম দিবেন, তত এটাকে ডেভেলপ করতে পারবেন। আর আমার এই কোর্সের ভিতরে আপনারা জানেন প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল প্যাসেজ অ্যানালাইসিস এর ক্লাস আছে। তো যখন আমি বিভিন্ন প্যাসেজ অ্যানালাইসিস করাবো, বিভিন্ন প্রেপোজিশনের সম্মুখীন আমরা যখন হব, আমাদের সামনে যখন আসবে, আমি আপনাদের স্মরণ করাই দিব যে দেখেন এখানে এই প্রেপোজিশনের ব্যবহার হয়েছে এই কারণে, এই বিষয়টার কারণে এই প্রেপোজিশন এখানে হয়েছে। এইভাবেই এক একটা করে প্র্যাকটিক্যাল ওয়েতে
প্র্যাকটিক্যাল প্যাসেজ থেকে প্রেপোজিশনের ডেভেলপমেন্টটা আসে, একদিনে তো আর হয় না। একদিনে এতটুকু পড়ে কেউ মুখস্থ রেখে রাখতে পারবে না। তারপরেও যতটুকু ধারণা দিলাম আপনারা নেওয়ার চেষ্টা করবেন, ক্লাস রেকর্ডটা বারবার দেখবেন এবং নিজেরা একটু প্র্যাকটিস করবেন। এটা আপনি মনে রাখেন, এটা প্রেপোজিশন, এটা যেন টিচারের হেল্প লাগে না। বাংলা আছে, ইংলিশ আছে, আপনি যত প্র্যাকটিস করতে পারবেন এটা সম্পর্কে তত আপনি ডেভেলপ করতে পারবেন বা তত ভালো একটা কনসেপ্ট আপনি নিতে পারবেন। ইটস জাস্ট ডিপেন্ড অন ইউ। ওকে, সো এখানে একটা এক্সারসাইজও আছে, দেখেন, আই উইল টেক আ ক্লাস ড্যাশ 10 p.m. তাহলে এখানে কি হতে পারে? At 10 p.m. সার্টেন টাইমের আগে অ্যাট বসে, ড্যাশ মানডে, তাহলে কি হবে? Monday. On Monday. অন মানডে হি লিভস ড্যাশ বাংলাদেশ। In Bangladesh. In Bangladesh. এরপর ড্যাশ ঢাকা। At Dhaka. At Dhaka is dash 20 kilometer from here. At 20 kilometers. At দূরত্ব বোঝাতে at বসে। At ঢাকা ইজ অ্যাবাউট না, at হবে এখানে, দূরত্ব বোঝাতে at বসে। ঢাকা ইজ ড্যাশ দ্য বুড়িগঙ্গা, অন দ্য বুড়িগঙ্গা। আমার নদীর তীর বোঝাতে অন প্রিপোজিশন বসে। সো দ্যাটস অল ফর টুডে।